বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। দিনভর অভিযান চালিয়ে অবশেষে গতকাল গভীর রাতে গ্রেপ্তার করা হয়েছে রোজবেলির দুই কর্মকর্তাকে। সদর মহকুমার শাসকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী আটক করেছে তাদের। ধৃত দুজনকে আদালতেও তোলা হয়। দিনভর অভিযান চালিয়ে অবশেষে গতকাল গভীর রাতে রোজবেলির দুই কর্মকর্তাকে গ্রেফতার করল পুলিশ। যে দুইজন কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে এরা হলেন রোজবেলির বোর্ড অব ডিরেক্টরের অন্যতম সদস্য অশোক সাহা এবং আগরতলা রোজবেলির অফিসের ব্রাঞ্চ ম্যানেজার অনুপম ভট্টাচার্যকে। সদর মহকুমার শাসকের নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তারা গতকাল দিনভর রোজবেলির প্রধান কার্যালয়ে তল্লাশি চালায়। বেআইনি ব্যবসার সমস্ত নথিপত্র বাজেয়াপ্ত করা হয়। গতকাল রাতে রোজবেলির আগরতলা শাখার অফিসটি সিল করে দেওয়া হয়েছে। এদিকে গতকাল গভীর রাতে গ্রেফতার করা রোজবেলির বোর্ড অফ ডিরেক্টরের অন্যতম সদস্য অশোক সাহা ও আগরতলা রোজবেলির অফিসের ব্রাঞ্চ ম্যানেজার অনুপম ভট্টাচার্যকে আজ আদালতে তোলা হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সুনামুড়ার নেপকো মনাচক প্রকল্পে চাঁদা নিয়ে শ্রমিকদের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। শ্রমিকদের অভিযোগ, একটা প্রভাবশালী গোষ্ঠী ক্রমাগত শ্রমিকদের উপর চাঁদার জন্য চাপ সৃষ্টি করতে থাকে। শ্রমিক ও নেপকোর পক্ষ থেকে সুনামুড়া থানায় শ্রমিকদের নিরাপত্তার জন্য আবেদন করা হয়। নেপকো মনাচক প্রকল্পে চলছে শ্রমিকদের মধ্যে চাঁদা নিয়ে জুলুমবাজি, এমনই অভিযোগ প্রকল্পের কর্মরত শ্রমিকদের একাংশের। জানা যায়, মনারচক নেপকো প্রকল্পের কর্মরত শ্রমিকদের একটি গোষ্ঠী অন্য একটি গোষ্ঠীর উপর চাঁদা দিতে ক্রমাগত চাপ সৃষ্টি করে। এতে শ্রমিকদের একটি গোষ্ঠী চাঁদা দিতে অস্বীকার করায় আজ দুই গোষ্ঠীর মধ্যে কথা কাটাকাটি হয় এবং মারপিটও হয়। শ্রমিকদের একটি গোষ্ঠী চাঁদা দিতে অস্বীকার করায় তাদের ৩ জন শ্রমিককে মারধরও করা হয় বলে অভিযোগ। এ ব্যাপারে সুনামুড়া থানায় শ্রমিকদের নিরাপত্তার জন্য নেপকো, এনসিসি ও শ্রমিকদের পক্ষ থেকে একটি আবেদনও করা হয়। পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যান। আমরা নেপকোতে ১,৫০০-২,০০০ লেবার আছে, হ্যাঁ, এই কিন্তু সবাই কাজ করতে আছে। দেখা গেল যে এই আজকে মানে কিছুদিন আগে সংগঠনের রিসিট আনছে, হ্যাঁ, আমরাও সিআইটিও অনুমোদিত সবাই, হ্যাঁ, কিন্তু দেখা যায় বাইরের থেকেও কিছু রিসিট আইতে আছে। এরপরে হেরা দম খাইতে আছে যে রিসিট আনা হইতে আছে। আমরা কইতে আছে যে ওই টাকা 25 টাকা করে সাদা দেওয়ার জন্য, হ্যাঁ, আমরা বলছি যে আমরা তো সাদা দেওয়া হয়েছি, হ্যাঁ, ও না সাদা না দিলে এমনকি তোমরা নেপকো থেকে সিআইটির ইউনিয়নে একটা সংগঠন করে দিয়েছে। ইউনিয়ন করার পরে এরপরে আজকে থেকে 10-15 দিন আগে আবার এনসিসি এবং বেইলের মধ্যে আরেকটা নতুন ইউনিয়ন করছে এনসিসি। এই নতুন ইউনিয়ন কিরকম করলে আমরা যেহেতু নেপকোর মধ্যে একটা ইউনিয়ন আছে, তার মধ্যে সংগঠন তোমরা তারা নিচে মিলে যাই না, তারা আলাদা সংগঠন করবো। তার লগে 3 তারিখ তারা সংগঠনে যাইতাম এবং 25 টাকা করে রিসিপ্ট দেওয়ানো লাগিয়া। যদি 25 টাকা করে রিসিপ্ট না কাটি তারা আমরা নেপকো থেকে সব প্রমাণ বার করে দিব। এবং আমরা একজন মহিলা কাজ করে বাসপুর থেকে বাথরুম পরিষ্কার করে, তারা করতে 25 টাকা করে রিসিপ্ট কাটানো লাগে। না কাটলে মহিলারা বার করে ভিতরে ঢুকতে দিত না। अपना ही है, वो लेके जाने में तो उसी पर हम बोले कि सर ये ठीक है, अगर लेके जा भी रहा है तो इसको रख दे रहे हैं, लेकिन छोड़ के खबर भी सुन रहे हैं कि डीएम हो चाहे डीपीएम कोई भी हो, तुम सबको बुलाओ, कंट्रोल को बुलाओ, इतना पर भी बुलाने का एक्चुअली किसे अंदर में भी इधर लाने लगे। और फिर ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ক্রমাগত বর্ষণে ব্যাপক ক্ষতির সম্মুখীন কৃষি মহকুমার সুনামুড়ার কৃষকরা। বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে বড় চাষিরা। অপরদিকে জেলেরা মাছ ধরতে গিয়েও ক্ষতি করছে অনেক ধান ক্ষেতের, অভিযোগ কৃষকদের। লাগাতার বর্ষণে ক্ষতির সম্মুখীন মহকুমার কৃষককুল। কৃষিপ্রধান মহকুমার বড় ধান সহ বিভিন্ন সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। অনেকের ধারণা প্রায় কোটি টাকার উপর ছাড়িয়ে যাবে ক্ষতির পরিমাণ। নোয়াছড়ার বাঁধ ভেঙে যাওয়ায় কয়েকশো কানি বোরো ধান চলে যায় জলের তলায়। তাছাড়া জল জমে যাওয়ায় জেলেরা নেমে পড়েছে মাছ ধরতে, যা ধান ক্ষেতের পক্ষে ব্যাপক ক্ষতিও হয়েছে। তাছাড়া বোরো ধান সব জমিতে সম্পূর্ণ পরিপক্কও হয়নি, যার ফলে বড় চাষিরা আরও ক্ষতির সম্মুখীন হয়েছে। সব মিলিয়ে ধান চাষে যে কৃষি মহকুমার ব্যাপক ক্ষতি হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। তাছাড়া গোমতীর জল বেড়ে যাওয়ায় জেলেরা নেমে পড়েছে মাছ ধরতে। মোটামুটি ঘটানো লিখে ফসলটা কমেছে। তো এখন তাড়াতাড়ি করে কেটে ফেলছেন? তাড়াতাড়ি কাটতে একটু বেশি জল বাড়িয়ে দিতে, জল বেড়ে গেলে ধান ফল যাবো গা, কাছেই কাটতে বোম্বা মেশিনটা লোমো, তারপর সবাই ঠিক।
যেটা কাঁচা থাকে এটা করতেই লসই। এই সাইডটা হচ্ছে আমরা ওই রাঙামোড়া সাইড আর কি হতো সাগরের। এটা কি নদীটা? এটা নদছড়ে নোয়াছড়া নদী কয় আর কি। আচ্ছা, এটা ভাঙনে মনে করেন এদিকে প্রচুর জমি তোমার চলে গেছে গা। তারপরে বালু পড়ছে অনেক জায়গার মধ্যে, ধান পাকছেও না, কাটানোর সুবিধা নাই, এই একটা অবস্থা। মেলাগড় থেকে তন্দ্রা লস্করের রিপোর্ট, খবর ত্রিপুরা। পর আবারও স্বাগত। বহু পুরনো বাড়িতে কাজ করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা যান এক দিনমজুর। ঘটনা ধর্মনগরে বিদ্যুতের খুঁটি থেকে তার ছিঁড়ে মাটিতে পড়ে থাকায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি। বিদ্যুৎ দপ্তরের খামখেয়ালিতে আবারও প্রাণ দিতে হলো এক দিনমজুরকে। ঘটনা ধর্মনগরে। ঘটনার বিবরণে জানা যায়, গতকাল বিকেলে ধর্মনগরের একটি বহু পুরনো বাড়িতে কাজ করতে যান ধর্মনগর বারুয়াকান্দির 65 বৎসরের দিনমজুর নৃপেন্দ্র কুমার দাস এবং তার ছেলে। সেই বাড়ির পাশেই বিদ্যুৎ দপ্তরের একটি খুঁটি রয়েছে। খুঁটিতে বিদ্যুতের তার এবং বিভিন্ন গাছের লতাপাতা ভর্তি হয়ে আছে। সেখানে বোঝার কোনো উপায় ছিল না যে কোনটি গাছের লতা আর কোনটি বিদ্যুতের তার। আর সেই খুঁটি থেকেই একটি তার মাটিতে পড়েছিল। দিনমজুর নৃপেন্দ্র কুমার দাস কাজ করতে গিয়ে হঠাৎই তারটি দিয়ে বিদ্যুৎপৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ এখনো সেই পুরনো বাড়িটি সম্পর্কে কিছুই জানতে পারেনি। বাড়ির মালিক সম্পর্কেও কোনো তথ্য আমাদের প্রতিনিধিকে দিতে পারেনি। তার মৃত্যুতে ধর্মনগর এলাকায় শোকের ছায়া নেমে আসে। বাবা মরে গেছে না ভাই, আপনি বলা দিয়ে বাবা মরে গেছে। এবং বিদ্যুৎ দপ্তরের কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলেছে এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খোয়াই রোজবেলি অফিসে তালা ঝুলতে দেখে অফিসের সামনে ভিড় করতে থাকে আমানতকারীরা। অভিযোগ উঠেছে খোয়াই পুলিশের বিরুদ্ধেও। অপরদিকে অফিসে তালা ঝুলানোকে কেন্দ্র করে আমানতকারীরা ব্যাপক ভাঙচুর চালায় সংস্থার ধর্মনগর অফিসে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খোয়াই রোজবেলি অফিসে সকাল 10টা থেকেই খোয়াই জেলার বিভিন্ন এলাকা থেকে জনগণ ছুটে আসতে থাকে। খোয়াই রোজবেলি অফিসের বড় বড় তালা ঝোলানো দেখে খুব বাড়তে থাকে জনগণের মধ্যে। অফিসে কোনো কর্মচারী নেই, তবে থানার দারোগা বাবুদের বেশি উৎসাহ ধরা পড়ে এবং প্রকারান্তরে আশ্বাস দেওয়া হয় আগামী 13ই মে সোমবার থেকে যথারীতি কাজ চলবে এবং আমানতকারীরা টাকা ফেরত পাবেন। ঘটনাস্থলে গিয়ে মনে হয় খোয়াই পুলিশ প্রশাসন যেন রোজভ্যালির কর্ণধার হয়ে কাজ করছেন। এদিকে শ্রমিক, কৃষক, মেহনতি মানুষরা আজ বিপন্ন। বিশেষ করে খোয়াইতে শতকরা হিসেবে গ্রামীণ এলাকার 90 জনের বাড়িতে রোজভ্যালি গ্রাহক। কি হবে গ্রাহকদের? নাকি অন্য চিটফান্ডের মতো ওনারাও বিদায় নেবেন? এই চিন্তায় জনগণের এখন কপালে হাত। এদিকে আজ ধর্মনগর শহরতলির রোজভ্যালির অফিসে গিয়ে আমানতকারীরা দেখেন সংস্থার অফিসে তালা ঝুলছে। সংস্থার নোটিশ বোর্ডে লেখা আছে সেকেন্ড স্যাটারডের বন্ধ, কিন্তু আমানতকারীরা জানান কোনো সময় রোজভ্যালির অফিস সেকেন্ড স্যাটারডের বন্ধ থাকে না। তবে আমানতকারীরা ক্ষিপ্ত হয়ে দরজা ভেঙে সংস্থার অফিসে ঢুকে ভেতরের বিভিন্ন জিনিসপত্র রাস্তায় এনে ভাঙচুর করে। এগুলির মধ্যে রয়েছে রোজভ্যালির ল্যাপটপ সহ বিভিন্ন সামগ্রী। ঘটনার খবর পেয়ে ধর্মনগর থানার এসডিপিও সেখানে পৌঁছান এবং ঘটনার সামাল দিতে হালকা লাঠিচার্জও করেন। হঠাৎই আমানতকারীদের মধ্য থেকে কেউ ইট দিয়ে এসডিপিওকে ঢিল ছুড়ে ও তিনি প্রচণ্ডভাবে আহত হন। এরপরই ধর্মনগর পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল টিএসআর বাহিনী ঘটনাস্থলে পৌঁছান ও অবস্থা নিয়ন্ত্রণে আনেন। কিন্তু আমানতকারীদের মধ্যে ক্ষোভ এখনো বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা ক্ষুদ্র চা উৎপাদক সমিতি সুনামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে কালীকৃষ্ণনগর পঞ্চায়েত এলাকার রাজেন্দ্রটিলা গ্রামের চা উৎপাদক সমিতির 25 জন শ্রমিকদের নিয়ে একটি কনভেনশন অনুষ্ঠিত হয়। ত্রিপুরা ক্ষুদ্র চা উৎপাদক সমিতির সোনামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে গত 9 মে কালীকৃষ্ণনগর পঞ্চায়েত এলাকার রাজেন্দ্রটিলা গ্রামের চা উৎপাদক সমিতি 25 জন চাষিদের নিয়ে একটি সাংগঠনিক কনভেনশন অনুষ্ঠিত হয়। কনভেনশনে চা বাগান সম্প্রসারণ সহ নানাবিধ পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে 11ই মে সংগঠনের রাজ্য স্তরের প্রতিনিধিমূলক
ডেপুটেশনে মিলিত হবেন রাজ্যের শিল্পমন্ত্রীর নিকট। এদিন কনভেনশনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সহ সম্পাদিকা শুভারানী সিনহা। সভাপতিত্ব করেন সংগঠনের বিভাগীয় সভাপতি মুশারফ হোসেন। কনভেনশনে বক্তব্য রাখেন বিভাগীয় সম্পাদক জয়দেব সরকার, শুভারানী সিনহা ও কৃষক সংগঠনের কাঠালিয়া অঞ্চল সভাপতি তপন পাল। আমরা এই চা সংগঠনটা ত্রিপুরা রাজ্যে এমনভাবে আমরা তৈরি করব যে এখানে কিছু কিছু পাট্টার জায়গা পেয়েছে এবং সেই পাট্টার জায়গাগুলো ধরে আমরা চতুর্দিকে আমরা ত্রিপুরা রাজ্যের কোনায় কোনায় আমরা চা সংগঠনটাকে বাড়িয়ে নিতে চাই এবং আমরা ভারতবর্ষে যে নর্থ বেঙ্গল, সেই নর্থ বেঙ্গলে আমি একটা ত্রিপুরা টি বোর্ডে স্টাডি ট্যুরে গিয়েছিলাম। সেখানে আমি উত্তর দিনাজপুর এবং বিধাননগর এবং ময়নাগুড়ি ঘুরে যেভাবে দেখলাম, আমি এখানে সেই আলোচনাটা করেছি আমার ক্ষুদ্র চাষাচাষী ভাইদের নিয়ে এবং আগামী দিনে তারাও করবে বলে সেই কথাগুলো আলোচনা করে। আমাদের এই যে ক্ষুদ্র চা উৎপাদক সমিতির স্টেট কমিটির মেম্বার আমি, তো গত রাজ্যসভার রাজ্য কমিটির মিটিংয়ে আমাদের যে আলোচনাটা হয়েছে সেই আলোচনার ভিত্তিতে আজকে আমাদের কনভেনশন। আমরা 1997 সালে এখানে অবিভক্ত মেলাঘর ব্লক থেকে আমাদের এখানে চা বাগানটা সূত্রপাত 10 জন বেনিফিশিয়ারিকে নিয়ে। এখন পর্যন্ত 25 জন আমরা এই বাগানের সঙ্গে যুক্ত আছি। বিভিন্নভাবে আমরা চা উৎপাদন হইতে আছে। এখানে কাঁচা পাতা আমরা অনেক দূরে নিয়ে বিক্রি করতে হইতে আমাদের একটা সমস্যা আছে এবং বাগান সম্প্রসারণ বিষয়ে আমাদের কিছু সমস্যা আমরা মোকাবিলা করতে আছি। এই সমস্ত বিষয় নিয়ে আমরা আগামী দিনে আমাদের একটু লড়াই করার যে আমরা পরিকল্পনা নিছি, যে ব্লক লেভেলেও আমাদের একটা ডেপুটেশন দেওয়া বা বিভিন্ন ধরনের যে লড়াই করে যে বাগানকে সম্প্রসারিত করা। কনভেনশনে চা চাষিদের দাবি ছিল সীমান্তের কাঁটাতারের ওপারে 200 কানি উঁচু জায়গা পতিত পড়ে আছে। ওই জায়গাগুলোতে যথাসম্ভব দ্রুত চা বাগান গড়ে তোলা গেলে কিছু পরিবার উপকৃত হবে। এছাড়াও ওই এলাকায় একটি চা ফ্যাক্টরি স্থাপন করা। সংগঠনের নেতৃত্বরা দাবিগুলো সহ মত পোষণ করে আগামী 11ই মে শিল্পমন্ত্রীর ডেপুটেশনে উপস্থাপন করার আশ্বাস দিয়েছেন কনভেনশনে। বিশেষ করে কাঁটাতারের বাইরে এখনো যে পতির জায়গাগুলো পড়ে আছে চা বাগান করার মতো, এগুলি নিয়ে আমাদের মূল লড়াইটা করতে হবে। কারণ রাজ্য সরকারের ঘোষণা মোতাবেক প্রতি ইঞ্চি মাটিকে কাজে লাগানোর যে পরিকল্পনা সরকার নিয়েছিল, সেই পরিকল্পনা মোতাবেক আমরাও চাই যে কাঁটাতারের কাঁটাতারের বাইরে যে জায়গাটা পতিত করে আছে, এটার যেমন ব্যবহার করা আমাদের একান্ত দরকার। আমাদের ভারতের ভূখণ্ড কেন পতিত পড়ে থাকবে, এটা যেমন একটা বিষয়। কাঁটাতারের ভিতরেও অনেক জায়গা পড়ে আছে যেগুলির মধ্যে চা বাগান করার মতো সম্পূর্ণ পরিস্থিতি আছে। তা আমাদের আন্দোলনের মূল বিষয়বস্তু হচ্ছে সারা ত্রিপুরা রাজ্যের প্রতি ইঞ্চি মাটিকে সরকারের ঘোষণা মোতাবেক আমরাও চাই কাজে লাগাইয়া যে চা শিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ শিল্প এবং প্রচুর শ্রমিকের যেখানে কর্মসংস্থান হয়, এই শিল্পটাকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের যে সংগঠন, আমাদের সেই সংগঠন কাজ করে যেতে আছে। আমরা আশা করি আগামী দিনে আমরা সারা ত্রিপুরা রাজ্যে আমরা একটা বিপ্লব ঘটামো, যেটা সরকার যদি উদ্যোগ নেয়, যেটা এনরেগার মাধ্যমে সরকার এখন ভূমিকা নিতে আছে, সেভাবে যদি সরকার ভূমিকা নেয়, আমরাও চাষিরা আমরা সেভাবে ভূমিকা নিয়ে আমরা এই শিল্পকে বাঁচিয়ে রাখার লাগে এবং শিল্পকে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি করার জন্য আমাদের যে পরিকল্পনা, সেটা আমরা আশা করি আগামী দিনে বাস্তবায়িত করতে পারি। কনভেনশন শেষে সংগঠনের রাজ্য সহ সম্পাদিকার নেতৃত্বে একটি প্রতিনিধি দল চা বাগান পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করে এদিন। কাঠালিয়া থেকে নারায়ণ বৈদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। অল ত্রিপুরা গেস্ট লেকচারার ত্রিপুরা রাজ্য কমিটির প্রথম কনভেনশন অনুষ্ঠিত হয় আজ আগরতলা প্রীতিলতা সভাগৃহে। অনুষ্ঠিত এই কনভেনশনে উপস্থিত ছিলেন মন্ত্রী ভানুলাল সাহা। অল ত্রিপুরা গেস্ট লেকচারার ত্রিপুরা রাজ্য কমিটির প্রথম কনভেনশন অনুষ্ঠিত হয় আজ আগরতলার মাতঙ্গিনী প্রীতিলতা সভাগৃহে। অনুষ্ঠিত হয় সংগঠনের রাজ্য কমিটির এই প্রথম কনভেনশন। উপস্থিত ছিলেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী ভানুলাল সাহা। তাছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য ও বিভাগ স্তরের বিভিন্ন নেতৃত্বরা। কনভেনশনে রাজ্যের বিভিন্ন কলেজের গেস্ট লেকচারারদের বিভিন্ন সমস্যা ও দাবি দাওয়া নিয়েও আলোচনা হয়। সংগঠনের বিভিন্ন কর্মসূচিও গ্রহণ করা হয় এদিন। এরকম একটা পরিস্থিতিতে যে বামফ্রন্ট সরকার হল ছাঁটাই বিরোধী, সে তাদের জন্য নির্দিষ্টভাবে তারা যতদিন থাকবে এই পোস্ট থাকবে, এইভাবে পোস্ট গ্রাজুয়েট টিচার ওয়ার্কিং এট কলেজ করে 3 শতাধিককে ইজিটি হিসাবে স্কেল দিয়ে, বিদ্যালয়ের চাকরি কলেজের যেই পোস্ট গ্রাজুয়েট টিচাররা যে বেতন পায় সেই বেতনে ওরা বলেছে এটাই আমাদের চলবে।
কারণ ইউজিসি the norms as an Asian professor হতে গেলে that in next ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ধর্মনগর টাউন হলে শুরু হয় দুদিনব্যাপী ভারতীয় জীবন বীমা নিগমের এজেন্টদের বার্ষিক সাধারণ সভা। ধর্মনগর শাখার বিভিন্ন এজেন্টদের নিয়ে শুরু হয় এই বার্ষিক সভা। ধর্মনগর টাউন হলে শুরু হলো 3 দিন ব্যাপী ভারতীয় জীবন বীমা নিগমের এজেন্টদের বার্ষিক সাধারণ সভা। চলবে 2 দিন ব্যাপী। মূলত ধর্মনগর শাখার সকল এজেন্টদের নিয়ে এই বার্ষিক সাধারণ সভা। উপস্থিত ছিলেন পান্নালাল শ্যাম সহ স্থানীয় এজেন্টরা। সম্প্রতি রাজ্যের চিটফান্ডগুলোর লাগাতার সরকারি অভিযানে জীবন বীমা সহ সঞ্চয় প্রকল্পগুলোতে গ্রাহক সংখ্যা বেড়েছে। সবকিছু মিলিয়ে ধর্মনগর টাউন হলে এই এজেন্টদের সভা অনেক গুরুত্ব পাবে ধারণা অভিজ্ঞ মহলের। এজেন্ট অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমাদের LIC অফিসে স্বেচ্ছায় রক্তদান শিবির আমরা অনুষ্ঠান করেছি এবং এখন পর্যন্ত প্রায় 21 জন স্বেচ্ছায় রক্তদান করেছেন এবং আজকের এই রক্তদান শিবিরের মধ্য দিয়ে আমরা এটাই প্রমাণ করতে চাই যে ভারতীয় জীবন বীমা নিগমের এজেন্ট বন্ধুরা শুধুমাত্র এজেন্সি প্রফেশনের সঙ্গে যুক্ত নয়, এদের এক সমাজের প্রতি একটা মহান দায়িত্ব এবং কর্তব্য আছে। সেই সমাজের যে সমস্ত দুস্থ লোক, যে সমস্ত লোক রক্তের অভাবে হাসপাতালে রক্তের অভাবে মরণের মুখে সম্মুখীন হচ্ছেন, সেই সমস্ত মৃত্যু পথযাত্রীদের পাশে স্বেচ্ছায় রক্তদান দিয়ে এরা একটা জীবনকে বাঁচানোর একটা প্রয়াস চালিয়েছেন এবং আমরা আশা রাখব ধর্মনগর LIC এজেন্ট অ্যাসোসিয়েশন আগামী দিনেও একটা ব্যাপক সংখ্যক এজেন্টদের সংগঠিত করে এই সমস্ত কর্মযজ্ঞ চালিয়ে যেতে পারবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।